হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন টু অল। ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা। অন্যান্য দিনের মতনই সাবজেক্ট ইকোনমিক্সের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। সুতরাং আমরা আর সময় নষ্ট না করে শুরু করছি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের সবারই কাছে স্ক্রিনে ভিজিবল। আজকে আমরা যে প্রশ্নগুলোকে নিয়ে আলাপ আলোচনা করব সেগুলো আপকামিং যে কোনো ধরনের পরীক্ষা, মানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টাফ সিলেকশনের যে কোনো পরীক্ষাতে এই ধরনের একটা জনার থেকে কোয়েশ্চেন আমরা আসতে দেখি, যেখানে মাল্টিপল টপিকের ওপরে লুক্রেটিভ কিছু কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতেও আসতে দেখেছি। তো সেই ধরনের কোয়েশ্চেন নিয়ে আজকে ক্লাসে আমাদের ডিসকাশনটা হবে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের সবারই কাছে স্ক্রিনে ভিজিবল। ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলেছে দেখো, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া has a power to print currency notes of rupees up to। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার অ্যাপেক্স ব্যাঙ্ক, এ বিষয়ে সন্দেহের কোনো জায়গাই নেই। মানে এই মুহূর্তে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমের অ্যাপেক্স ব্যাঙ্ক বলতে তুমি কোন ব্যাঙ্ককে ডিফাইন করবে, মানে কোন ব্যাঙ্ক আমাদের দেশে সেন্ট্রাল ব্যাঙ্কের ভূমিকা পালন করে, আনসারটা করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং সেটা ডেফিনেটলি অ্যাক্ট ওয়াইজ এনেবলড। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী আমরা আরবিআই তৈরি করি 1935 সাল, এবং ডেফিনেটলি রিজার্ভ ব্যাঙ্ক আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক এই অ্যাক্টের কার্যকারিতা অনুযায়ী। এবং সেই অ্যাক্ট মাধ্যমে আমরা আর একটা পাওয়ারও রিজার্ভ ব্যাঙ্ককে দিয়ে থাকি, যে আমাদের দেশের কারেন্সি ইস্যু করা। এই কারেন্সি ইস্যু করা মানে নোটকে ইস্যু করতে পারে, তো সেটা ডেফিনেটলি আরবিআই এনজয় করে থাকে। এবং সেক্ষেত্রে আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী আরবিআই কিন্তু এই প্রিভিলেজটা এনজয় করে, যে আমাদের দেশের জন্য কারেন্সি ইস্যু করা। এবার এর একটা এক্সেপশনস আছে। এক্সেপশনসটা কী আছে, 1 রুপি নোট এবং অল কয়েন্স, স্মল কয়েন্স, সেগুলো আরবিআই কিন্তু ইস্যু করে না, এটা ইস্যু করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আরবিআই রয়েছে। কিন্তু সেটা ছাড়া যে কোনো ডিনোমিনেশনের কারেন্সি নোট ইস্যু করা এবং ডিস্ট্রিবিউট করার একক রাইট যে বডি এনজয় করে সেটা আরবিআই, এবং সেটা অ্যাক্ট ওয়াইজ এনেবলড। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী আরবিআই এই প্রিভিলেজটা এনজয় করে, যে আমাদের দেশের কারেন্সি ইস্যু করা। এবার তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে এই যে কারেন্সি প্রিন্ট করতে পারে আরবিআই, সেটা ম্যাক্সিমাম কি ডিনোমিনেশনের পারে। কী কী আছে দেখো, 10,000, 5,000, 15,000, 1,000। বলো এই কোয়েশ্চেনের আনসার কী হবে? এই কোয়েশ্চেনটার আনসার কী হবে বলো? আচ্ছা, আনসারটা কিন্তু হবে 10,000। মানে হায়েস্ট ডিনোমিনেশনের কি কারেন্সি নোট আরবিআই ইস্যু করতে পারে সেটা হচ্ছে 10,000, রাইট? সুতরাং আমরা এই ইনফরমেশনসটা অনেকেই জানি বা জানি না। তো আমরা মার্কেটে যে ডিনোমিনেশনসের কারেন্সি নোটসগুলো দেখি, তার মধ্যে যেটা হায়েস্ট ডিনোমিনেশন সেটা হিসাবে তুমি যদি আনসার করো, দ্যাট উইল বি আ রং আনসার। তো ডেফিনেটলি অ্যাজ পার দ্য আরবিআই অ্যাক্ট 1934, আরবিআই ম্যাক্সিমাম যে ডিনোমিনেশনে কারেন্সি নোট ইস্যু করতে পারে সেটা কিন্তু আমরা ডেফিনেটলি 10,000 বলবো। এবং এ প্রসঙ্গে বলা যেটা দরকার সেটা এই যে কারেন্সি ইস্যু করা, এটা তো চাইলেই করা যায় না। তার মানে কারেন্সি ইস্যু করার জন্য আরবিআইকে ডেফিনেটলি অ্যাসেটস মেনটেন করতে হয়, রাইট? এই যে অ্যাসেটস মেনটেন করতে হয়, এটা ইন্ডিয়াতে 1957 থেকে যে ভলিউম অফ অ্যাসেটস আরবিআই মেনটেন করে, সেটা হচ্ছে আরবিআই একটা 200 কোটি টাকার অ্যাসেটস ব্যালেন্স মেনটেন করে, যার মধ্যে 115 ক্রোর সেটা থাকে গোল্ডে, আর 85 ক্রোর থাকে ফোরেক্সে। তার মানে ডেফিনেটলি এক্ষেত্রে আমি এই দুটো যদি অ্যাড করি তাহলে হচ্ছে সেটা 200 ক্রোর হয়। তো এটাকে বলা হয় মিনিমাম রিজার্ভ সিস্টেম। তো মিনিমাম রিজার্ভ সিস্টেম অনুযায়ী মিনিমাম রিজার্ভ
সিস্টেম অনুযায়ী আরবিআই ইন্ডিয়াতে কারেন্সি ইস্যু করে থাকে এবং তার এগেনস্টে যে অ্যাসেট ব্যালেন্স মেনটেন করে সেটা 200 crore একটা অ্যাসেট ব্যালেন্স। সুতরাং সেটা যদি কোনোভাবে মেনটেন না করতাম তাহলে একটা খবরের কাগজের যা মূল্য হতো ডেফিনেটলি একটা 100 টাকার নোট বা একটা 500 টাকার নোটেরও সেই মূল্য হতো। তো সেটা তো করা যাবে না, তার মানে ডেফিনেটলি এটার এগেনস্টে অ্যাসেট ব্যালেন্স মেনটেন করতে হয় এবং সেই অ্যাসেট ব্যালেন্স মেনটেন করার ভলিউমটাই হচ্ছে 200 crore, রাইট? তো সেটার যে কম্পোজিশনস সেটা আমরা এখানে বলে দিয়েছি। তাহলে আনসারটা কিন্তু করবে ডেফিনেটলি 10,000। এর পরের প্রশ্ন কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রান্টস অর গ্রান্ট ডাইরেক্ট ক্রেডিট অ্যাসিস্ট্যান্স টু রুরাল হাউসহোল্ড। রুরাল হাউসহোল্ড মানে গ্রামাঞ্চলের একটি হাউসহোল্ডে গ্রান্ট বা ডাইরেক্ট যে অ্যাসিস্ট্যান্স ক্রেডিট আর কি, সেটা কে প্রোভাইড করতে পারে? রিজিওনাল রুরাল ব্যাংক, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, নাবার্ড। আচ্ছা বলো, এই কোয়েশ্চেনের আনসার বলা উচিত। খুবই সহজ একটি প্রশ্ন, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। বলো এটার আনসার কি হবে? আচ্ছা, টু এর আনসার তোমরা বলছো এ, আবার ডিও বলছো, তার মানে ডেফিনেটলি সেই জায়গা থেকে ডেফিনেটলি আনসারটা আমরা কি করব? ডেফিনেটলি আনসারটা করব অবভিয়াসলি উইদাউট এনি ফেল এ, মানে 1 and 2। তো তোমরা যখন এ আনসারটা দিয়েছো সেটা রাইট আনসার, যারা বলছো বি বা যারা বলছো ডি সেটা রং আনসার। কেন রং আনসার? তার কারণ হচ্ছে দেখো, রুরাল হাউসহোল্ডে যদি কোনো ফান্ডের প্রয়োজন হয় তাহলে সেই বিষয়টা দেখার দায়িত্বটা কার? সেই বিষয়টা কখনো নাবার্ড দেখে না। প্রশ্ন হচ্ছে কেন নাবার্ড দেখে না? কারণ নাবার্ড হচ্ছে অ্যাপেক্স ব্যাংক অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। তার মানে ভারতের কৃষিক্ষেত্রের অ্যাপেক্স ব্যাংক বলতে আমরা যে ব্যাংককে ডিফাইন করে থাকি সেটা নাবার্ড, এবং এটা একটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটাকে আমরা এক কথায় বলতে পারি ডিএফআই। তাহলে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমের অ্যাপেক্স বডি বলতে আমরা কাকে বুঝি? ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমে অ্যাপেক্স বডি বলতে আরবিআইকে বুঝি। কিন্তু আমি যদি বলি ইন্ডিয়ান এগ্রিকালচারের অ্যাপেক্স বডি কে, আনসারটা করবে নাবার্ড। এবং নাবার্ড তৈরি করা হয় 12ই জুলাই 1982 সাল, এবং এটা একটা স্পেশাল অ্যাক্ট অনুযায়ী হয়। কি স্পেশাল অ্যাক্ট? নাবার্ড অ্যাক্ট 1981 অনুযায়ী নাবার্ড তৈরি করা হয় 1982 সাল। তাই এটা একটা অ্যাক্ট ওয়াইজ এনেবলড বডি, এটা এগ্রিকালচারের অ্যাপেক্স বডি। তো এ কখনো ডাইরেক্টলি ফাইন্যান্স করবে না। নাবার্ড যে ব্যাংকিং করে সেটাকে বলা হয় হোলসেল ব্যাংকিং, আরবিআই যে ব্যাংকিং করে সেটাও হোলসেল ব্যাংকিং। তার মানে হচ্ছে যে কোনো উন্নয়নমূলক সংস্থা যারা কিনা ডিএফআই, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা কখনোই রিটেল ব্যাংকিং করে না। যেমন আমার তোমার মতো লোকজনের লোনের প্রয়োজন হলে আমরা আরবিআইয়ের কাছে গিয়ে বলতে পারি না যে আমাদেরকে লোন দিন বা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট করার সুযোগ দিন, কারণ আমাদের ব্যাংকার নয়। আমাদের ব্যাংকার পিএনবি, এসবিআই, ব্যাংক অফ বরোদা, আইসিআইসিআই, অ্যাক্সিসেরা। একই রকমভাবে রুরাল বেল্টের কোনো ফার্মারের প্রয়োজন হলে সে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, যেটাকে আমরা বলবো রিজিওনাল রুরাল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, পিএনবি, এসবিআই, ব্যাংক অফ বরোদা, এই ধরনের কমার্শিয়াল ব্যাংক, এদের কাছে যাবে। এদের যদি ফান্ডের ক্রাইসিস হয় এগ্রিকালচার সেক্টরসের ক্ষেত্রে, সেক্ষেত্রে নাবার্ড রিফিনান্স করবে। তো নাবার্ড কিন্তু ডাইরেক্টলি ফার্মারদের অ্যাক্সেস করার কোনো সুযোগ দেয় না, লাইক আরবিআই, রাইট? তার মানে সেক্ষেত্রে কখনোই আমরা ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্স তো পাবোই না।
আমরা নাবার্ডের কাছ থেকে, কিন্তু আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক এদের কাছ থেকে অবশ্যই পাবো। সেই জন্য যারা আনসার করেছো এ, একদম রাইট আনসার করেছো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা বলেছো শিবরামন কমিটি রেকমেন্ডেশনে, একদম, তার মানে শিবরামন কমিটির রেকমেন্ডেশনে আমরা ডেফিনেটলি নাবার্ডকে এস্টাবলিশ করেছিলাম। তো ডেফিনেটলি সেই জন্যই প্রশ্নটা একটুখানি সেন্সিটিভলি দেখবে, ডাইরেক্ট কথাটার উপরে জোর বেশি দেওয়া রয়েছে, সেই কথাটাকে মাথায় রেখে আনসার করবে। নেক্সট কি আছে দেখো, লিড ব্যাংক স্কিম স্টার্টেড। লিড ব্যাংক স্কিম, এই স্কিমটা ইন্ডিয়াতে কবে শুরু হয়? কি আছে দেখো, অক্টোবর 1956, অক্টোবর 1969, ডিসেম্বর 1969, ডিসেম্বর 1980। আচ্ছা বলো এই প্রশ্নটার আনসার কি হবে? আচ্ছা এই প্রশ্নটার আনসার কী হবে বলো? লিড ব্যাংক স্কিম সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? নাইনটিন 69 তো বুঝতে পারছি, কিন্তু এখানে অপশানস দুটো আছে না, একটা আছে অক্টোবর, একটা আছে ডিসেম্বর। 69টা ঠিক ধরেছো, কিন্তু অ্যাকিউরেট আনসার করতে গেলে কোনটা করব? অ্যাকিউরেট আনসার করতে গেলে করব ডিসেম্বর 1969, মানে অপশন সি উইল বি দ্য রাইট আনসার। তো লিড ব্যাংক স্কিম, এই স্কিমটা 1969-এ আসে। 1969 ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে খুব রিমার্কেবল একটা ইয়ার, এটা আমরা মোটামুটি সবাই জানি। এই ইয়ারে আমরা 14টা ব্যাংক ন্যাশনালাইজ ব্যাংকের তকমা দিয়েছিলাম, মানে 14টা প্রাইভেট ব্যাংকে গভর্নমেন্টের ফোল্ডে নিয়ে এসেছিলাম এবং তাদেরকে ন্যাশনালাইজ ব্যাংক হিসাবে শনাক্তকরণ করেছিলেন। এটা ফার্স্ট টায়ার অফ ন্যাশনালাইজেশনসের মধ্যে পড়ে। সেই বছরই হওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা হলো লিড ব্যাংক স্কিম। নারিম্যান কমিটি, নারিম্যান কমিটি, দয়া করে করো না নরসিংহম কমিটি, রাইট, নারিম্যান কমিটি রেকমেন্ডেশনে 1969-এ আমরা একটা স্কিম নিয়ে আসি, যে স্কিমটার নাম দেওয়া হয় লিড ব্যাংক স্কিম। সেই স্কিমটা কি বলছে? স্কিমটা এটাই বলছে যে মনে করো একটা ডিস্ট্রিক্টে তো অনেকগুলো ব্যাংক ব্যাংকিং পরিষেবা দেয়, তো তার মধ্যে একটি ব্যাংকে আমি লিডার ব্যাংক হিসাবে আইডেন্টিফাই করছি। মূলত ন্যাশনালাইজ ব্যাংকগুলোকে আমরা এই দায়িত্বটা অর্পণ করেছিলাম। কিছু সিলেক্টেড প্রাইভেট সেক্টর ব্যাংকও তার মধ্যে ছিল, যে সেই ব্যাংকটাকে আমরা লিডার ব্যাংক হিসাবে আইডেন্টিফাই করলাম। তো এ কী কাজ করবে? ব্যাংকের বেসিক যা কাজ করা, মানে প্রাইমারি ফাংশন, সেকেন্ডারি ফাংশন, সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল ফাংশন, সব কাজই করবে। তার পাশাপাশি অ্যাডিশনাল কিছু রেসপন্সিবিলিটি তাকে কিন্তু শেয়ার করতে হবে। কি অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি? ওই ডিস্ট্রিক্টে কটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট হওয়া দরকার, রুরাল এরিয়াতে এগ্রিকালচারের মার্কেটিংয়ের জন্য যে ফান্ডের রিকোয়ারমেন্ট, সেই ফান্ডটা ঠিকমতোভাবে প্রোভাইড করা হচ্ছে কি না, ইজ দ্যার এনি গ্যাপ রিগার্ডিং এগ্রিকালচার ক্রেডিট, এবং যারা কিনা লিডিং এজেন্সিস রয়েছে, যারা কিনা এই সেক্টরসে ফান্ড দিচ্ছে, তাদেরকে কোঅর্ডিনেট করা এবং এই সমস্ত ধরনের রিপোর্টকে কম্পাইলেশন করে গভর্নমেন্ট অ্যান্ড কোয়াজাই গভর্নমেন্ট এজেন্সির কাছে পাঠানো। ইটস আ ভেরি ওয়ান অফ দ্য নাইসেস্ট কাইন্ড অফ স্কিম, কারণ এটার হাত ধরে এক একটা করে ডিস্ট্রিক্ট ডেভেলপ হোক, এই ভাবনা চিন্তা থেকেই করা হয়। কিন্তু ইট হ্যাড আ ভেরি লিমিটেড সাকসেস ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইকোনমি, কারণ ব্যাঙ্কগুলো অলরেডি নিজেদের কাছে এত বেশি ওভারবার্ডেন, সেখানে যখন আমরা এই প্রেশারটা দিই, এটা একটা পেন অ্যান্ড পেপার মোড অফ অ্যাক্টিভিটিসই রয়ে যায়, যার ফলে দেখা যায় যে ওই লেভেল অফ সাকসেস আমরা অ্যাচিভ করতে পারিনি। ইট ইজ ওয়ান কাইন্ড অফ একটা লিমিটেড সাকসেস হিসাবে এটা স্টোরি লাইনটাকে আমরা দেখেছি, রাইট। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমরা বলবো যে লিড ব্যাংক স্কিম, ইট হ্যাড আ ভেরি লিমিটেড সাকসেস, এবং এখানে এই একটা ব্যাংকের লিডার ব্যাংকে তকমা দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকেই কিন্তু ডেফিনেটলি আমরা লিড ব্যাংক স্কিমটাকে আইডেন্টিফাই করে থাকি, রাইট। তো যেহেতু এই স্কিমটা এখন আর রান করে না, কিন্তু স্ট্যাটিক পার্টের প্রশ্ন হিসাবে কিন্তু অবশ্যই আসতে পারে, সুতরাং সেই জায়গাতে ভালো করে দেখে রাখবে। আচ্ছা, তোমরা বলেছো WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি ওরিয়েন্টেড একটা স্পেশাল ক্লাস নিয়ে আসলে ভালো হয়। দেখছি, চেষ্টা থাকলো আমার যে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি ওরিয়েন্টেড কোনো স্পেশাল ক্লাস যদি আনতে পারি। এনিওয়ে, এই কোয়েশ্চেনগুলো আনসার যদি যথেষ্ট ভালোভাবে করতে পারো, তাহলে গ্রুপ মানে WBSSC যেটা SSC যেটা সি এবং ডি লেভেলের পরীক্ষা, সেখানে ইকোনমিক্সের প্রশ্ন অত্যন্ত সহজ। নাবার্ডের ফুল ফর্ম বলো, RBI কবে স্থাপিত হয়েছে বলো,
আরবিআই ন্যাশনালাইজেশন কবে হয়েছে, এই ধরনের প্রশ্ন, বা আমাদের মূলধনের বাজারের অ্যাপেক্স বডির নাম কি। ভেরি ফ্ল্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেনের মধ্যে কোনো টুইস্টই নেই। তার তুলনায় অনেক বেশি অ্যাডভান্স প্রশ্ন তোমরা জেনারেলি এই ধরনের প্ল্যাটফর্মে করে থাকো, বা আমি এতগুলো যা ক্লাস নিয়েছি তো সেখানে এই ধরনের কোয়েশ্চেন তোমরা অনেক দেখেছো, রাইট। এনিওয়ে তোমরা বলেছো, সেই জায়গা থেকে আমি চেষ্টা করব সেই অনুযায়ী কোনো যে ক্লাস আনা যায়। তো এনিওয়ে আশা করি এই যে স্টোরি লাইনটা বলেছি সেই স্টোরি লাইনটা একটুখানি ভালো করে দেখে রাখবে, রাইট। এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের কাছে স্ক্রিনে ভিজিবল, বলেছে দেখো, সিন্স দ্য ইকোনমিক রিফর্মস ওয়্যার লঞ্চড ইন ইন্ডিয়া which is true for statutory liquidity ratio and cash reserve ratio। বলছে ইকোনমিক রিফর্ম ইন্ডিয়াতে কবে হয়, 1991। 1991-এ ইকোনমিক রিফর্ম হওয়ার পর আমরা সিআরআর এবং এসএলআর-এর ক্ষেত্রে কি পদক্ষেপ দেখেছিলাম সেই বিষয়টা নিয়ে বলা হয়েছে। দেখো, বোথ সিআরআর and এসএলআর have been raised, SLR have been reduced but CRR has been raised, SLR has been raised but CRR has been reduced, both CRR and SLR have been reduced। বলো এটা কি হবে? আচ্ছা আচ্ছা, বিষয়টা যেটা বলেছে ইকোনমিক রিফর্মের রেসপেক্টে, তোমাকে কিন্তু প্রশ্নটা এখনকার রেসপেক্টে করেনি, কিন্তু প্রশ্নটা ইকোনমিক রিফর্ম মানে 1991-এর রেসপেক্টে করা হয়েছে, রাইট। তোমরা যেটা লিখেছো যে রিসেন্টে তো তাই করেছে, তখন কি করেছিল শিওর না, তো তখন কি করেছিল সেখান থেকে কিন্তু প্রশ্নটা, রাইট। তো 1991-এ আমাদের দেশে ইকোনমিক রিফর্ম হয়। এই সময় নরসিংহম কমিটি 1 এর রেকমেন্ডেশনে আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম। তো ডেফিনেটলি ইকোনমি যথেষ্ট ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে রয়েছে। আমরা জানি 1991-এ আমাদের হিউজ ফোরেক্স রিজার্ভ ড্রপ ডাউন করে, আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ মাউন্টেনিং হয়ে যায়, দেশের ভেতরে জিনিসপত্রের দাম প্রচণ্ড বাড়তে থাকে। এই ধরনের একটা সিচুয়েশানে ইকোনমি প্রায় কোলাপসিং সিচুয়েশন। তো সেই সময় আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক IMF-এর কাছ থেকে সেই যুগে $7 বিলিয়ন ডেফিনেটলি মানি বড় করেছিলাম। তো অ্যাজ এ হোল ইকোনমির একটা আমূল পরিবর্তন আমরা সেই সময় দেখেছি, এবং বিভিন্ন সেক্টরে সিরিজ অফ রিফর্মস, স্ট্রাকচারাল রিফর্মসের আন্ডারে দেখেছি। তো ব্যাঙ্কিং সেক্টর বলো, সেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলো, ইন্স্যুরেন্স সেক্টর বলো, সব সেক্টরের ক্ষেত্রে, ট্রেড পলিসি বলো, সব সেক্টরের ক্ষেত্রেই সেই হিউজ রিফর্মসের আমরা ওয়েভটা দেখেছি। ও তার মধ্যে থেকে প্রশ্ন করা হয়েছে যে নরসিংহম কমিটি 1 যখন তৈরি করা হয়েছিল ব্যাঙ্কিং সেক্টর রিফর্মের জন্য, তো সে কি বলেছিল, তো ইকোনমি যদি ক্রাইসিস হয় তো ব্যাঙ্কগুলোর প্রফিটেবিলিটিটা বাড়াতে হবে। তো সেই রকম একটা জায়গা থেকে সিআরআর এসএলআর তার বাড়াবো না বাবা, সেটা তো কমাবো। কেন কমাবো? কারণ আমরা জানি কি এসএলআর কি, এনি ফর্ম অফ লিকুইড অ্যাসেটে যে অ্যাসেট ব্যাঙ্কগুলোকে মেনটেন করতে হয় নিজেদের কাছে আরবিআই নর্ম অনুযায়ী, যেটা মেনটেন করতে হয় নিজেদের কাছে সেটা তো কাউকে লোন হিসেবে দেওয়া যায় না। সুতরাং বুঝতেই পারছো, তো ডেফিনেটলি আমরা যেহেতু লোন হিসেবে দিতে পাচ্ছি না, তো কাজেই সেই অ্যামাউন্ট অফ মানিটা ব্লক হয়ে যাচ্ছে, তো ব্যাংকের প্রফিটেবিলিটি কম হচ্ছে। তো আমরা এই সময় প্রফিটেবিলিটি বাড়াতে চাইছি, তো এসএলআর ডেফিনেটলি কমাবো। একই রকমভাবে যদি সিআরআর-এর কথা বলি, তো সিআরআর-এর ক্ষেত্রেও বলবো ক্যাশ ফর্মে যে টাকা আরবিআইয়ের কাছে বাধ্যতামূলকভাবে ব্যাঙ্কগুলোকে জমা রাখতে হয় সেটাকে বলা হয় সিআরআর। এবার সেই সিআরআর-এর পরিমাণটা যদি কমিয়ে দিই তো ডেফিনেটলি ব্যাঙ্কগুলোর হাতে লোনেবল অ্যামাউন্ট অফ ফান্ডসটা হাই হবে, তো যেটা ব্যাঙ্কগুলোর প্রফিটেবিলিটির ক্ষেত্রে একটা বেটার প্রপোজিশনস নিয়ে আসবে, রাইট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অবভিয়াসলি আনসারটা ডি হবে, ঠিক আছে। কারণ সিচুয়েশানটা জানলে তোমার এই অপশানসটা সিলেক্ট করার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। তো সেই জায়গায় আনসারটা কিন্তু অবভিয়াসলি উইদাউট এনি ফেল ডি করবে। এর পরের কোয়েশ্চেন কি আছে দেখো, ইন ইন্ডিয়া হেডলাইন ইনফ্লেশন ইজ বেসড অন, এটা কারেন্ট ডেটার উপর প্রশ্ন, যে এই মুহূর্তে ইন্ডিয়াতে হেডলাইন ইনফ্লেশন মানে মুখ্য ইনফ্লেশন বলতে আমরা কোন ধরনের সূচকের মাধ্যমে সেটা পরিমাপ করছি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড, কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স রুরাল লেবারার্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স, বলো কি হবে?
আচ্ছা, কি বলছো তোমরা? 5C, 5A, 5B, মানে সব অপশানই বলে দেওয়া রয়েছে। আনসারটা হবে 5A, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড। কম্বাইন্ড মানে হচ্ছে রুরাল প্লাস আরবান, রুরাল প্লাস আরবানকে একসঙ্গে বলা হয়ে থাকে কম্বাইন্ড। তার মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ব্যাপারটা কী করে খুব সহজ ভাষায় বুঝবো? কোনো একটা প্রোডাক্ট প্রথমে ম্যানুফ্যাকচারিং হয়, তারপরে হোলসেলারের কাছে যায়, তারপরে রিটেলারের কাছে যায়, তারপরে আমার তোমার মতো কাস্টমার্সদের কাছে আসে, রাইট? তো দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, এটাকে আমি হিসাব করতে চাইছি, বা কমছে, হোয়াট এভার বি। তো সেটার জন্য আমার তো ডেটা কম্পাইলেশন লাগবে। তো কোন লেভেল থেকে ডেটা ফেচ করছি তার উপর ডিপেন্ড করে ইন্ডেক্সটা হয়ে যায়। আমি যদি হোলসেল লেভেল থেকে ডেটা ফেচ করি তাহলে যে জিনিসটা আসে সেটাকে আমরা বলি WPI। আমি যদি আমার তোমার মতো কাস্টমাররা রিটেল শপে গিয়ে যে প্রাইস ফেস করছে সেখান থেকে যদি ডেটা ফেচ করে নিয়ে আমি সূচকটা বানাই, সেটাকে CPI বলা হয়। তো একটা সময় ইন্ডিয়াতে WPI-কে ইনফ্লেশনের অ্যাঙ্কার ইন্ডেক্স হিসাবে বা হেডলাইন ইনফ্লেশন হিসাবে তকমা দেওয়া হতো। কিন্তু উর্জিত প্যাটেল কমিটি, কোন কমিটি? উর্জিত প্যাটেল, উর্জিত প্যাটেল কমিটি। উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে, যে কমিটিটা কবে তৈরি করা হয়? 2013 সাল। যে কমিটি রিপোর্ট দেয় 2014 সাল। তো এই কমিটি রেকমেন্ডেশনে CPI-কে আমাদের দেশের অ্যাঙ্কার ইনফ্লেশনের তকমা দেওয়া হয়, রাইট? তার মানে কনজিউমাররা যে প্রাইস ফেস করছে সেটাই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইনফ্লেশনটাকে বোঝাবে। কারণ আমরা দুটো চারটে জিনিস কিনি, কেউ বাল্কে জিনিস কিনি না, আজই বাল্কে যে হোলসেল প্রাইস সেটা আমরা কতটুকুই বা অ্যাভেল করতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেশের জীবনযাত্রার মান কস্টলি হয়ে পড়ছে কি সেটা চিপার হচ্ছে নাকি মডারেট লেভেল আছে, সেটার জন্য যে লেভেল থেকে ডেটা ফেচিংটা দরকার সেটা হচ্ছে ডেফিনেটলি রিটেল লেভেল থেকে, এবং তার মানে কনজিউমাররা যে প্রাইসটা ফেস করে সেটার উপরে ভিত্তি করে। তো সেই জন্য CPI-কে আমাদের দেশের অ্যাঙ্কার ইনফ্লেশনের তকমা দেওয়া হয়ে থাকে। এবার CPI মানে কাস্টমার বেস, তাই তো? এবার কাস্টমার বেস রুরাল এরিয়াতেও আছে, আরবান এরিয়াতে আছে, সব জায়গায় তো দাম স্তর এক নয়। তো সেই জন্য CPI রুরালের ডেটাও হয়, CPI আরবানের ডেটাও হয়। কিন্তু আমি অ্যাজ এ হোল যখন বলি দেশের সামগ্রিক ইনফ্লেশনটা তুমি কিভাবে দেখবে, তো রুরাল আরবান কম্বাইন করে নিয়ে সেটা বলা উচিত। সেই জন্য CPI কম্বাইনকে আমাদের দেশে অ্যাঙ্কার ইনফ্লেশনের তকমা দেওয়া হয়। এটা যেন কোনো ভুল না হয়, রাইট? ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? এর পরের কোয়েশ্চেন কি আছে দেখি। পরের কোয়েশ্চেন বলেছে, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ইকোনমি which use of the following was the earliest event to take place? তলায় যে সমস্ত ইভেন্টসগুলো বলা আছে ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টে, স্বাধীন ভারতবর্ষের রেসপেক্টে, কোনটা তোমার সবচেয়ে আগে হওয়া ঘটনা বলে মনে হয়? কি আছে দেখো, ন্যাশনালাইজেশনস অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ, ন্যাশনালাইজেশন অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এনাক্টমেন্ট অফ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ ফার্স্ট 5-year প্ল্যান। বলো। কি দিচ্ছ তোমরা? আনসার সি। আচ্ছা দেখি ঘটনাগুলো কি বলেছে। আচ্ছা, তার আগে যেটা তোমরা জানতে চেয়েছিলে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের ওপরে, ওটা কি ছিল? ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের উপরে মানে CPI IW, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাররা যে প্রাইসটা ফেস করে কনজিউমার হিসাবে সেটাকে আমরা বলি CPI IW। একই রকমভাবে এগ্রিকালচার লেবারাররা যে প্রাইসটা ফেস করে সেটা CPI AL বলা হয়ে থাকে, রাইট? আচ্ছা, এনিওয়ে এখনকার যে প্রশ্ন কিভাবে করব, ইয়ারগুলো অনুযায়ী করবে আনসার, পরিষ্কার কথা। ন্যাশনালাইজেশনস অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ এখানে বলা নেই এটা লাইফ ইন্স্যুরেন্স কি জেনারেল ইন্স্যুরেন্স, তো আমরা মনে করছি যে আগেরটাই ধরবো, মানে লাইফ ইন্স্যুরেন্সের বিষয়টাই ধরবো। তো সেই হিসাবে ইন্ডিয়াতে লাইফ ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন করা হয় 1956, ঠিক আছে? এবং LIC অ্যাক্ট 1956 অনুযায়ী আমরা LIC তৈরি করে থাকি 1 সেপ্টেম্বর
1956, তাহলে এটাকে আমরা সেই হিসাবে দেখতে পারি। ন্যাশনালাইজেশন অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা হচ্ছে 1955, তাই না? তার মানে ডেফিনেটলি ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পার্শিয়ালি ন্যাশনালাইজড করে আমরা এসবিআই তৈরি করি 1955 সাল। এনঅ্যাক্টমেন্ট অফ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, আজকেই পড়েছ 1949, রাইট? আমরা পড়েছি আরবিআই অ্যাক্ট 1934, আর ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট হচ্ছে 1949। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সেই বিখ্যাত অ্যাক্ট যেটার মাধ্যমে এন্টার ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমকে সুপারভাইজ মনিটর করার পাওয়ার আরবিআই এনজয় করে। আর ইন্ট্রোডাকশনস অফ ফার্স্ট 5-year প্ল্যান হচ্ছে 1951। তার মানে বুঝতেই পারছো ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট উইল বি দ্য আর্লিয়েস্ট ইভেন্ট। তো সেই জন্য আনসারটা কিন্তু সি হবে, বুঝতে পেরেছো? তো যারা তোমরা সি আনসার করেছো একদম রাইটলি সেট, অনেকেই তোমরা সি আনসার করেছিলে। তো এগুলো একদম ইয়ারের কম্পাইলেশনস অনুযায়ী পড়ে রাখবে। অনেক সময় আসে ক্রোনোলজি অনুযায়ী সাজাও, তো সেক্ষেত্রেও জিনিসগুলোকে একটুখানি নোট ডাউন করে নিয়ে বিষয়টাকে অ্যারেঞ্জ করে নেবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের কাছে যেটা বলেছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ মনিটারি পলিসি। তোমাদের কি মনে হয় কোনটা মনিটারি পলিসির অবজেক্টিভ নয়, রাইট? তো কোনটা মনিটারি পলিসির অবজেক্টিভ নয়? মনিটারি পলিসি মূলত আমাদের দেশের জন্য যদি বলি তাহলে আরবিআই নিয়ে থাকে, এবং সেটার কোনটা অবজেক্টিভ নয়? প্রাইস স্টেবিলিটি, দামের ভারসাম্য; ইকোনমিক স্টেবিলিটি, অর্থনৈতিক ভারসাম্য; ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড অ্যাসেট, ইনকাম এবং সম্পদের একটা সমবন্টনের ব্যাপার; ফরেন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার সেই বিনিময় হারের একটা স্টেবিলিটি। বলো কি হবে? তোমরা সবাই বলছো, বেশিরভাগই সি বলছো, কেউ কেউ আবার ডিও বলছো। আনসারটা হবে ডেফিনেটলি এখানে নট। এই ধরনের প্রশ্ন পেলে সবার আগে নটের তলায় আন্ডারলাইন করবে, তারপরে প্রশ্নটা পড়তে শুরু করবে অপশানসগুলো, রাইট? তো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড অ্যাসেট এটা কোন দিন আবার মনিটারি পলিসির কাজ ছিল? মনিটারি পলিসির কাজ কি? মনিটারি পলিসি মূলত রান করে থাকে আরবিআই, এবং আরবিআই তার ভেরিয়াস ক্রেডিট কন্ট্রোল পলিসির মাধ্যমে ইকোনমিতে দামের ভারসাম্য বজায় রাখে, এবং দামের ভারসাম্য বজায় রাখলে বাই ডিফল্ট ইকোনমিটা স্টেবল হবে, আনস্টেবল হবে না, ইকোনমিক গ্রোথটা প্রমোটেড হবে। এবং আমাদের দেশের মুদ্রার যে বিনিময় হার, সেই বিনিময় হার ডেফিনেটলি আরবিআই ব্যাকএন্ড থেকে মনিটর করতে পারে, এবং সেটা স্টেবিলিটি বা ভারসাম্য অবশ্যই বজায় রাখতে পারে, কারণ আমাদের বৈদেশিক মুদ্রার কাস্টোডিয়ান হলো আরবিআই, রাইট? তো আরবিআই যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার কাস্টোডিয়ান বা ফরেক্স রিজার্ভের কাস্টোডিয়ান, সুতরাং আরবিআই চাইলে ভারতীয় মুদ্রার ভ্যালুটাকে ব্যাকএন্ডে তার বিভিন্ন পলিসির থ্রু দিয়ে কিন্তু মনিটর করতে পারে। সেটা ডলার বৈদেশিক মুদ্রার বাজারে সেল করে হোক, পারচেস করে হোক, এই সমস্ত কিছু করে কিন্তু আরবিআই আমাদের দেশের মুদ্রার ভ্যালুটা ব্যাকএন্ড থেকে মনিটর করতে পারে, সুতরাং দিতে হবে। কিন্তু ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড অ্যাসেট এটা মনিটারি পলিসির কাজ নয়, কিন্তু কোনো পলিসির কাজ তো বটেই। কোন পলিসির কাজ? আনসার করবে ফিসকাল পলিসি। কোন পলিসির কাজ? ফিসকাল পলিসি। তাহলে ফিসকাল পলিসি আমাদের দেশের জন্য কে নেয়? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা এমওএফ যেটা আমরা বলে থাকি। তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বেসিক্যালি ফিসকাল পলিসি নিয়ে থাকে। তো ফিসকাল পলিসি বলতে কি বোঝায়? ট্যাক্সেশন, সাবসিডি, এক্সপেন্ডিচার, এটার মাধ্যমে পলিসিগুলোকে রান করা। মনে করো দেশের প্রচুর ইনফ্লেশন আছে, তো আমরা কী করতে পারি? লোকের হাতে টাকা কমাতে হবে, সুতরাং ডেফিনেটলি ট্যাক্স রেটটা বাড়াও, সাবসিডিটাকে রিডিউস করো বা উইথড্র করে দাও, আননেসেসারি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার স্টপ ডাউন করো। তো এটার মাধ্যমে লোকের হাতে এক্সেস স্পেন্ডেবল অ্যামাউন্ট অফ মানি আমরা সিজ করে নিতে পারি, রাইট? তো এইটার মাধ্যমে কিন্তু এই পলিসিটা রান করে থাকে, এবং এই পলিসির একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্টই হলো যেটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের বিষয়টা দেখা। তার কারণ হচ্ছে মনে করো আমরা ট্যাক্সের স্ল্যাবটাকে এমনভাবে ডিজাইন করছি যে যার ইনকাম যত বেশি সে হায়ার ট্যাক্স স্ল্যাবে কোয়ালিফাই করবে। তার মানে ডেফিনেটলি যার প্রচুর ইনকাম তার কাছ থেকে বেশ খানিকটা উচ্চ মাত্রায় ট্যাক্স কালেক্ট করে নিয়ে সরকার 100 দিনের প্রকল্প বা বিভিন্ন স্কিমের মাধ্যমে গরিব মানুষদের কর্মসংস্থানের বন্দোবস্ত করছে। তার মানে যার টাকা নেই তার টাকা বাড়ছে, এবং যার প্রচুর টাকা ছিল তার একটু মার্জিনালি টাকা পয়সা কমছে। তার মানে এই যে একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন বা বন্টনের ব্যাপারে একটা সমতা বজায় রাখা, সেটা কিন্তু চাইলে ফিসকাল পলিসির থ্রু দিয়ে করা যায়, এবং সেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স পারে, কিন্তু সেটা কোনোভাবেই মনিটারি পলিসির কোনো পার্টের মধ্যে দিয়ে যাবে না। সুতরাং ডেফিনেটলি এটা কোনোভাবেই হবে না, ঠিক আছে? সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নট আনসারটাই হবে।
তোমরা কি বলছো ফিসকাল স্টিমুলাস। হ্যাঁ, ডেফিনেটলি আমরা ফিসকাল স্টিমুলাস মানে অ্যাট্রাকটিভ ফিসকাল প্যাকেজ, যেটার মাধ্যমে ইকোনমিক গ্রোথটাকে আমরা স্টিমুলেট করতেই পারি। আচ্ছা, এরপরে কি আছে দেখো, পরের কোয়েশ্চেন বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দ্য আরবিআই ন্যাশনালাইজড হয়েছে নাকি 26শে জানুয়ারি 1950 সাল। The loan program of the Government of India is operated by the Department of Expenditure, Ministry of Finance. আচ্ছা, which of the following statement is or are correct? বলো এই প্রশ্নটার আনসার কি হবে। খুবই সহজ একটা বিষয়, পারার কথা। বলো দেখি কি হবে। বি মনে হচ্ছে অনলি 2, সব বি বলছো, আরে কেন? প্রথম কথা বলি, 1 নম্বর যে হবে না সেটা তো বলাই বাহুল্য, কারণ আরবিআই ন্যাশনালাইজড হয় 1949 এবং এটা 1 জানুয়ারি, রাইট? সুতরাং সেক্ষেত্রে ডেট ইয়ার সবই গণ্ডগোল, এটা হবে না। লোন প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাংকার কে বলো তো? আরবিআই। তো তার লোন প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দেখে? এটা তো আরবিআইয়ের কাজ, গভর্নমেন্টের ব্যাংকার হিসাবে কে কাজ করে? আরবিআই। সুতরাং গভর্নমেন্ট মার্কেট থেকে কি লোন নেবে, কিভাবে সেটাকে মিট আপ করবে, এই রেসপন্সিবিলিটি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কেন দেখতে যাবে? সুতরাং গভর্নমেন্টের ব্যাংক, আমি যদি ব্যাংকের কাছ থেকে লোন নিই সেখানে কী রেট অফ ইন্টারেস্ট হবে, কীভাবে লোন রিপে করব, সেটা তো ব্যাংকই দেখবে, তাই না? সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমরা কখনোই এটা বলবো না যে এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কাজ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি উইদাউট এনি ফেল আনসারটা কিন্তু নান অফ দ্য অ্যাবাভ হবে, মানে কোনোটাই নয়। তাহলে উইদাউট এনি ফেল কোয়েশ্চেনটার আনসার কী হবে বলো? নান অফ দ্য অ্যাবাভ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো কেন কোথায় ভুল হয়েছিল। তাহলে 1ও হবে না, 2ও হবে না। এরপরেরটা চলে যাও, when the RBI reduces the statutory liquidity ratio by 50 basis point, which of the following is likely to happen? যদি কোনো কারণে আরবিআই এসএলআর 50 বেসিস পয়েন্ট ড্রপ ডাউন করে তাহলে ইকোনমিতে কি হবে? India's gross domestic product growth rate increases drastically. Foreign institutional investment may bring money capital into our country. Scheduled commercial bank may cut their lending rates. It may drastically reduce the liquidity of the banking system. বলো কি হবে? আচ্ছা বলো, এই প্রশ্নটাও পারা উচিত, বলো তো দেখি কি হবে। নাইন কি বলছো তোমরা? সি, আবার কেউ কেউ আবার ডিও বলছো। যারা বলছো 9 সি সেটাই রাইট আনসার। কেন দেখো, গল্পটা হচ্ছে আরবিআই যখন এসএলআরকে রিডিউস করছে, এসএলআর রিডিউস করছে 50 বেসিস পয়েন্ট। এই বেসিস পয়েন্ট ব্যাপারটা কি বলা হয়? 1 বেসিস পয়েন্ট ইকুয়ালস টু 0.01%। তাহলে কি বলা হয়? 1 বেসিস পয়েন্ট ইকুয়ালস টু 0.01%। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন বেসিস পয়েন্ট অ্যান্ড পার্সেন্টেজ? আমি যখন ব্যাংকের কাছে লোনের জন্য যাই, ব্যাংক আমাকে বেসিস পয়েন্টে ইন্টারেস্ট রেট বাড়া কমা বলে না। আরবিআই যখন এই ধরনের রেটস অ্যান্ড রেশিওজের ওপরে কাজ করে তখন কিন্তু আরবিআই কখনো পার্সেন্টেজে বলে না যে এত পার্সেন্ট কমানো হলো, এত পার্সেন্ট বাড়ানো হলো। তো ওরা যে মেজারিং ইয়ারস্টিকটা ইউজ করে বা মেজারিংয়ের জন্য যে ইউনিটটা ইউজ করে সেটাকে বলা হয় বেসিস পয়েন্ট। তো আমার তোমার মতো লোকজনের ক্ষেত্রে এটা বুঝবো কী করে? বলা হয় 1 বেসিস পয়েন্ট ইকুয়ালস টু 0.01%। তাহলে এখানে কত বলেছে বলো? 50 বেসিস পয়েন্ট। তাহলে কি হবে? 0.50% ইন্টারেস্ট রেট
ডেফিনেটলি ড্রপ ডাউন করেছে। তার মানে আমি যদি বলি আগে ছিল 6%, এখন সেটা কমিয়ে দিয়ে 5.5% হয়েছে, তাহলে আমি বলবো 50 বেসিস পয়েন্টের রিডাকশান হয়েছে, আর পার্সেন্টেজের রেসপেক্টে বলবো 0.5 রিডাকশান হয়েছে। ভালো কথা। এবার যদি এসএলআর কমে, ডেফিনেটলি ব্যাঙ্কগুলোর কাছে অ্যাসেট এখন কম রাখতে হবে। ব্যাঙ্কগুলোর কাছে অ্যাসেট কম রাখলে তাদের হাতে কিন্তু স্পেন্ডেবল অ্যামাউন্ট অফ মানিটা বেশি থাকবে, এবং তার ফলে তারা ইন্টারেস্ট রেটের কাট ডাউন করে লোকজনকে অ্যাট্রাকটিভ ওয়েতে লোন দেওয়ার জায়গায় থাকবে। সুতরাং ডেফিনেটলি শিডিউল ব্যাঙ্কস মে কাট দেয়ার লেন্ডিং রেটস। জেনারেল উদ্দেশ্য হচ্ছে শিডিউল ব্যাঙ্ক তারা লোনটা আরও অনেক লুক্রেটিভ রেট অফ ইন্টারেস্টে আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবে। সুতরাং ডেফিনেটলি আনসারটা উইদাউট এনি ফেল, যারা সি বলছো তারা একদম রাইটলি সেড, রাইট। এরপরে লাস্ট যে কোয়েশ্চেন আছে দেখো, হোয়াট ইজ শ্যাডো ব্যাঙ্কিং? শ্যাডো ব্যাঙ্কিং বলতে কি বোঝায়? বলেছে দেখো, আউটসোর্সিং অফ ব্যাঙ্কিং ওয়ার্ক বাই এ ব্যাঙ্ক, financial transaction and other activities of non-banking financial intermediary, domestic banks foreign operation, domestic banker বিদেশে যে ব্রাঞ্চ বা সেই অপারেশন সেই অনুযায়ী, foreign bank operating in another country for banking and other activities। বলো কি হবে এই প্রশ্নটার আনসার কি হবে? টেনে তোমরা আনসার বলছো বি, রাইট। তো কি বলেছে? ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস, যেটা কিনা নন ব্যাঙ্কিং ইন্টারমিডিয়ারিরা দিয়ে থাকে। তো একদমই ঠিক যে নন ব্যাঙ্কিং ইন্টারমিডিয়ারিরা মানে যেগুলো নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, মনে করো মুথুট ফাইন্যান্স, মনোপুরম গোল্ড লোন, তাহলে এই ধরনের অর্গানাইজেশনসগুলো তো প্যারালাল ইকোনমিতে রান করছে। তাহলে এই ধরনের অর্গানাইজেশনসগুলো যে ব্যাঙ্কিং দেবে সেটাকে আমরা শ্যাডো ব্যাঙ্কিং কিন্তু বলতে পারি। তো এখানে এসেই আমাদের ক্লাস শেষ। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এবং তোমরা যথেষ্ট ভালো আনসার করেছো। এরকমভাবে প্রিপারেশনস করতে থাকো রাইস স্মার্ট বাংলার সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।